সড়ক ও ফেরিঘাটে দীর্ঘ যানজট, ঈদে ঘরমুখ মানুষের ভোগান্তি, ট্রেনের স্বস্তি। রাজধানী সহ দেশের কোরবানির হাটগুলোতে পশু সংকট, বেশি দামের অভিযোগ। নৌপথে প্রতিদিন কোটি টাকা চাঁদা আদায়, না দিলে হামলা ও নৌযান ছিনতাই। প্রাইভেট কার ও বাস সংঘর্ষে 4 জেলায় 12 জন নিহত, এক পরিবারের 4 জন। মধ্যপ্রাচ্যে চলছে ঈদ উদযাপন, পশু কোরবানিতে শেষ হজের আনুষ্ঠানিকতা। বিরতিহীন 1 ঘন্টা সংবাদ দুপুরের সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছে আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন অনেকে। সকাল থেকে ভিড় রয়েছে মহাখালী, গাবতলী সহ অন্যান্য বাস টার্মিনালে। যাত্রী পরিবহনে কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, তবে একেবারেই উল্টো চিত্র রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। অন্য বছরগুলোর মতো নেই ভিড়, নেই নিয়ম ভাঙার প্রবণতাও। যাত্রীরা স্বাস্থ্যবিধি মেনে যাত্রা করছেন ট্রেনে। করোনা সংক্রমণ না কমলেও থেমে নেই ঈদযাত্রা। রাজধানীর মহাখালী, গাবতলী, সায়েদাবাদ সহ প্রায় সব টার্মিনালে রয়েছে বাড়ি ফেরা মানুষের ভিড়। কোনো বাস এলে সবাই উঠছেন হুড়োহুড়ি করে। এক সিট ফাঁকা রাখার কথা থাকলেও পাশাপাশি সিটে বসেই বাড়ি ফিরছে ঘরমুখ মানুষ। মানা হচ্ছে না শারীরিক দূরত্বের বিষয়টিও। এখন তো টিকিটও দেওয়া বন্ধ, তো জানি না আসলে কি হবে। বলতেছে আসবে, চলে আসবে, বাট আসতেছে না এখনো। আর কিছুক্ষণ লেট হলে বাসায় চলে যাবো, ব্যাক করবো। ময়মনসিংহ রোডে কোনো অগ্রিম টিকিটের ব্যবস্থা নেই, আগে কখনোই ছিল না, এখনো নেই। মহাসড়কে যানজটের কারণে টার্মিনালে সময় মতো বাস না আসায় ভোগান্তি বেড়েছে যাত্রীদের। এছাড়াও কয়েকটি পরিবহনের বিরুদ্ধে ভাড়া বাড়ানোর অভিযোগ করেছেন অনেকে। টিকিট দিচ্ছে না, গাড়ি আসতেছে না, আমরা 3 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি। 100 টাকার টিকিট 500 টাকা করে যাচ্ছে গাড়িগুলি ভরে, যে এখান থেকে দেখার তো কোনো লোক নাই। এটাই তো বড় সমস্যা। রাস্তার অবস্থা খারাপ, যাত্রী ফ্লো কম, মালিকের ব্যবসার অবস্থা খারাপ, সব দিক দিয়ে এইবারের বাজারটা সবচেয়ে খারাপ। তবে একেবারে উল্টো চিত্র ট্রেন যাত্রায়। ঈদে অন্যবারের মতো ভিড় নেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। ভেতরে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে তৎপর রেলের কর্মকর্তারা। কোনো স্ট্যান্ডিং সিট নেই বা কোনো দাঁড়ানো অবস্থা কোনো লোক এখনো দেখতে পারতেছি না। ভবিষ্যতে এরকম হইলে আমাদের জন্য আরো ভালো হবে। পরিস্থিতি অনেক ভালো, মানে অনেক ভালোভাবে তারা ব্যবস্থা নিচ্ছে। অনলাইনে ডেফিনেটলি এটা খুব ভালো একটা উদ্যোগ, কিন্তু যদি সার্ভার যদি খুব স্পিড থাকে তাহলে টিকিট কাটাটা সবার জন্য অনেক সহজ হবে আর কি। জাতীয় পরিচয়পত্রের সঙ্গে টিকিট মিলিয়ে যাত্রীদের প্রবেশ করতে হচ্ছে স্টেশনে। একজনের টিকিটে ভ্রমণ করতে দেয়া হচ্ছে না আরেকজনকে। এছাড়াও বিনা টিকিটে ভ্রমণ রোধে কাজ করছে স্পেশাল টিকিট চেকিং স্কোয়াড। টিকিট ছাড়া কাউকে ট্রেনে উঠতে দেয়া হবে না জানিয়ে করা হচ্ছে মাইকিং। স্টেশন ঢোকে থার্মাল স্ক্যানারের মাধ্যমে যাত্রীদের তাপমাত্রা মাপা হচ্ছে। যাদের তাপমাত্রা বেশি হচ্ছে আমরা তাদের ঢুকতে দিচ্ছি না। অবশ্যই মাস্ক এবং টিকিট ব্যতীত আমরা কাউকে প্রবেশ করতে দিচ্ছি না, এবং হ্যান্ড স্যানিটাইজারের মাধ্যমে স্টেশনে প্রবেশ করতে হচ্ছে। এবং প্রতিটা ট্রেনে, কোচে হাতল, আসন, জীবাণুনাশক ওষুধ ছিটিয়ে এবং প্ল্যাটফর্ম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আছে। অন্য বছরগুলোর মতো ট্রেনে এবার নেই কোনো শিডিউল বিপর্যয়। সব মিলিয়ে সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদে যানবাহনের চাপে মহাসড়কগুলোর অনেক জায়গাতেই সৃষ্টি হয়েছে যানজট। গতরাত থেকে গাড়ির চাপ বাড়ায় ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদে বাড়ি ফেরা মানুষের তীব্র চাপ। গাজীপুরে সড়কের 2 পাশে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাত্রীদের। যানবাহনের কিছুটা সংকটের কথা জানিয়েছেন তারা। সড়কের কিছু কিছু অংশে গাড়ির চাপে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। ঈদ যাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও রয়েছে তীব্র যানজট। মহাসড়কের প্রায় 65 কিলোমিটার অংশেই একই চিত্র। এদিকে ঢাকা আরিচা ও আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কে ঈদে ঘরমুখ মানুষের ও যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। তবে সিগন্যাল পয়েন্টগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন রয়েছে। যাতেও যেভাবে পাইছে আসতেও এইভাবে পাইছে, গাড়ি কোনো রকমের লড়তেছে না। কারণটা কি? এর কারণটা আমরা চাই। গাড়ি 4 লাইন করে দিল, তারপরে গাড়ি যানজট কেন কমে না?
এটাকে আমাদের অবহেলায় নাকি পুলিশদের অবহেলায়, না প্রশাসনের অবহেলায়, না সরকারের অবহেলায়? সারা রাস্তায় জ্যামে জ্যামে টাঙ্গাইল পর্যন্ত আসলাম, এখানে 3 ঘন্টায় অলরেডি 3 ঘন্টা চলেই গেল। আরও যে কয় ঘন্টা যাবে তার কোনো ঠিক নাই। এদিকে মানিকগঞ্জ থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত প্রায় 30 কিলোমিটার রাস্তায় দীর্ঘ যানজট হয়েছে। ঘাটের দুই পাশে ফেরির অপেক্ষায় রয়েছে প্রায় 3000 যানবাহন। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, বাড়তি গাড়ির চাপে সোমবার রাতে পাটুরিয়া ঘাট এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে রাত 2:30টা থেকে বন্ধ রাখা হয় ফেরি চলাচল। পরে ভোর 6টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার চালু হয় ফেরি। রাতে দীর্ঘ সময় ফেরি বন্ধ রাখার কারণে ঘাট এলাকায় দেখা দেয় তীব্র যানজট। চরম দুর্ভোগে পড়েছেন ঘাট এলাকায় অপেক্ষমান ঘরমুখ মানুষ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে পাটুরিয়া ঘাট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, ঘাটের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন আপনি, এবং যাত্রীরা বা গাড়ি চালকরা কি বলছেন? দেখেন, সকাল থেকে যে চিত্র, সেই চিত্র কিন্তু এখনো বদলায়নি। অর্থাৎ আপনি আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যে এটা মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকা, অর্থাৎ পাটুরিয়া থেকে মানিকগঞ্জের এই পর্যন্ত কিন্তু প্রায় 30 কিলোমিটার। এই 30 কিলোমিটার এলাকায় কিন্তু যে পুরা যানজটে লেগে আছে, এবং মানিকগঞ্জের যে পুলিশের যে কয়টা ইউনিট আছে তারা কিন্তু নেমে তারা কাজ করছেন। আর এখান থেকে আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত যে দেখি, এটা আপনি ধামরাই উপজেলাও কিন্তু এই গাড়ির দীর্ঘ সারি এটা চলে গেছে। অর্থাৎ আমি এখানকার যেসব যাত্রী আছে, অর্থাৎ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে 21টি জেলার মানুষ এই রোড দিয়ে যাতায়াত করে, তাদের কিছু লোকের সাথে আমি কথা বলেছি। এখানে যারা বাস যাত্রী আছেন এবং যারা প্রাইভেট কার এইসব ছোট যানবাহনে আছেন তাদের সাথে আমি কথা বলেছি। আসলে যে পরিমাণ যে দুর্ভোগ, আপনি জানেন আজকে প্রচন্ড তাপদাহ, এই তাপদাহতে কিন্তু যে একটা ব্যবসা গরম ছেড়েছে। এই গরমে কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে এইসব গাড়িতে যেসব যারা আটকে আছে, অর্থাৎ যেসব যানজটে যারা আটকে আছে, ছোট শিশু, বৃদ্ধা, নারী, তারা কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছে। আরেকটা বিষয় হলো, আপনি জানেন যে আসলে গতকাল বিকেল রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই ধরনের চিত্র ছিল না। একদম পাটুরিয়া ঘাট কিন্তু ওরা ফাঁকা ছিল এবং নির্বিঘ্নে যানবাহন চলাচল করেছে। তবে সন্ধ্যার পর থেকে এই যানবাহনের চাপটা বাড়তে শুরু করলে বিআইডব্লিউটিসি যখন পল্টনে গাড়ি ওঠানামা করবে, তখন বিআইডব্লিউটিসি কর্মকর্তাদের সাথে এই যে যানবাহন যে চালক, তাদের সাথে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই যে এই ফেরি চলাচল বন্ধ করে দেয়। এই ফেরি চলাচল বন্ধ করে দেওয়ার পরে কিন্তু এই অবস্থা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে যে ঢাকা বিভাগের এডিশনাল ডিআইজি তিনি এসেছেন এই পরিদর্শন করার জন্য। আর আপনি জানেন যে পুলিশের পাশাপাশি, মঞ্জুর রহমান, আপনার নিশ্চয়ই ঘাট কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। এত গাড়ি জমে গেছে, দীর্ঘ যানজট দেখা যাচ্ছে, তারা কি বলছেন? এই রাতের মধ্যে কি তারা সব গাড়ি পার করতে সক্ষম হবেন, যেহেতু আজকে রাতের পরেই কোরবানির ঈদ? দেখেন, এখানে যে যানজট লেগেছে, অর্থাৎ যে ধরনের গাড়ির যে চাপ, এইটা আসলে কখন নাগাদ এই চাপটা যে কমবে, এটা প্রশাসন, বিআইডব্লিউটিসি তারা কেউ কথা বলতে পারতেছে না। এই ব্যাপারে প্রশাসনের কোনো কর্মকর্তা আমাদের সাথে কথাও বলছে না। কিন্তু আমরা যেটা আসলে আমাদের ব্যক্তিগত আমাদের যে অভিজ্ঞতায় বলা চলে যে যানজটের চাপ, এটা হয়তো খুব শীঘ্রই যে এই চাপটা কমবে তা না। কিন্তু অনেকেই বলছে যে আগামীকাল, আপনি জানেন যে পবিত্র ঈদ, এই ঈদ হয়তো যদি প্রশাসন আজকে রাতের মধ্যে এই গাড়ির চাপ যদি কমাতে না পারে, হয়তো কালকের ঈদ কিন্তু এই ঘাটেও করতে হইতে পারে, এমনও কিন্তু শঙ্কা প্রকাশ করছেন যারা যেসব যানবাহন চালক এবং যাত্রী আছেন এরা। আরেকটি বিষয় আপনাকে বলি যে এই যে যানবাহনের চাপ বাড়ার আরেকটি কারণ হলো যে আপনি জানেন, যখন ঈদ হয় তখন স্বাভাবিক যাত্রীবাহী যানবাহনের চেয়ে কিন্তু কাটাপথে যেসব যানবাহন আছে, অর্থাৎ এই যে গাজীপুর, টাঙ্গাইল, এইসব জেলা থেকেও কিন্তু লোকজন এই ঢাকা আরিচা মহাসড়ক হয়ে, তারা আরিচা হয়ে এবং পাটুরিয়া হয়ে তারা কিন্তু চলে যায়। এবং এই কারণে কিন্তু এই রাস্তায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আমরা দেখেছি গত বছরও কিন্তু এই ধরনের অবস্থা হয়েছে, কিন্তু এতটা খারাপ, এতটা তীব্র ছিল না। ঈদে বাড়ি ফেরা মানুষের ভোগান্তি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর রহমান। টানা কয়েকদিনের স্থবিরতার পর ঈদের আগের দিন জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাটের চিত্র। প্রতিটি হাটেই চড়া দামে বিক্রি হচ্ছে কোরবানির পশু। এদিকে দাম বেশির খবরে এখন আশপাশের জেলা থেকে রাজধানীর হাটে পশু নিয়ে আসছেন ব্যাপারীরা। বিক্রি শুরুর পর থেকে টানা কয়েকদিন ধরেই ক্রেতাশূন্য ছিল কোরবানির পশুর হাট।
তবে ঈদের ঠিক আগের দিন পাল্টে গেছে সেই চিত্র। শুক্রবার সকাল 10টার মধ্যেই হাটগুলোতে মজুদ পশুর চেয়ে কয়েক গুণ বেশি ক্রেতা উপস্থিত হন। দেখা দেয় পশুর সংকট। এই সুযোগে ব্যাপারীরাও দাম হাঁকিয়েছেন আগের দিনের চেয়েও কয়েক গুণ বেশি। এমন পরিস্থিতিতে চড়া দামেই কোরবানির পশু কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। গরুর দাম আজকে খুব চড়া। আমি 1,35,000 টাকা দিয়ে একটা গরু কিনছি আজকে। এর আগের দিনে এই গরুটা 1, 5, 6 অত অতিরিক্ত 10 হইতো। গতকাল মানে সন্ধ্যার পরের থেকে দাম বেড়ে গেছে মনে হয়, মানে ক্রেতা বেশি, সাপ্লাই কম ছিল গরুর, এজন্য আর কি। সামান্য গরু চোখে লাগে না, ওই গরুর দাম চায় 1 লাখের উপরে, 1 লাখের নিচে কোনো দাম নেই। অনেকে আবার চড়া দামের কারণে ছুটছেন এক হাট থেকে অন্য হাটে, যদিও প্রায় সব হাটের চিত্র একই বলে জানাচ্ছেন তারা। বেশ কয়েক বছর পর গরু বিক্রিতে ভালো লাভ হয়েছে বলে জানান ব্যাপারীরা। দাম ভালোই পাইছি ইনশাল্লাহ, বাজার খারাপ না, মোটামুটি আল্লাহ ভালোই দিচ্ছে। 14টা গরু আমি সকালবেলা নামাইছি ভোরে ফজর আজানের সময়, আবার বেচা শেষ হয়েছে। ইজারাদাররা বলছেন করোনার কারণে ঢাকায় পশুর হাট কম বসায় শেষ মুহূর্তে কিছুটা সংকট দেখা দিয়েছে। দাম আপাতত আজকে একটু চড়া হইতেছে, গত 2 দিন একটু অল্প ছিল, আর এখন চড়া হইতেছে। লাস্ট দিন তো, এ কারণে ক্রেতারা অনেক দাম দিয়ে কিনতেছে। রাজধানীর গাবতলী, আফতাবনগর, কমলাপুর, শাহজাহানপুর সহ সব হাটেই পশুর দাম বেড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ায় গাজীপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ সহ আশপাশের জেলা থেকে রাজধানীতে আসছে কোরবানির পশু। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যেমনটি আমাদের প্রতিবেদনে দেখছিলাম, ঈদের ঠিক আগের দিন জমে উঠেছে রাজধানীর কোরবানির পশু হাটগুলো। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে ভাটারা পশুর হাট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, আজ হাটে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন এবং পর্যাপ্ত সংখ্যক পশু কি এই মুহূর্তে হাটে আছে কিনা, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? দাম বেড়ে যাওয়ার কথা শোনা যাচ্ছে। আসলে সকাল থেকে বেশ কয়েকটি হাটে ঘুরেছি, প্রতিটি হাটের চিত্র একই রকম, সেখানে পশু সংকট দেখা দিয়েছে। আজকে সকাল থেকে প্রতিটি হাটে ক্রেতা উপস্থিতি অনেক বেড়ে গেছে, যদিও আমরা এর আগের বেশ কয়েকদিন যেরকম দেখেছিলাম হাটে পর্যাপ্ত পশু ছিল কিন্তু ক্রেতা ছিল না, অর্থাৎ গতকাল বিকেলের পর থেকে এই পশু বিক্রিটা অনেক বেড়ে গেছে এবং এই বেশি বিক্রি হওয়ার কারণে আজকে সেই সংকটটি দেখা দিয়েছে এবং আজকে সংকট দেখা দেওয়ার কারণে দাম অনেক চড়া। অর্থাৎ গতকালকে যে গরু 80 থেকে 90 হাজার টাকা বিক্রি হয়েছে সেটি আজকে লাখের উপরে বিক্রি হচ্ছে, 1,20,000, 1,30,000 মতো বিক্রি হচ্ছে। এবং এই যে দাম বেড়ে গেছে এর জন্য হাট ইজারাদার যারা আছেন তারা বলছেন যেহেতু করোনার কারণে হাট সংখ্যা কম, ঢাকায় অর্ধেক, অর্থাৎ গত বছরের চেয়ে অর্ধেক হাট এবার দেয়া হয়েছে। এ কারণে করোনার কারণে সবার মধ্যে একটি আতঙ্ক ছিল ঢাকায় হয়তো পশু বিক্রি অনেক কম হবে এবং আমরা শুরুর দিকে যেমনটি দেখেছিলাম যে আসলেই শুরুর দিকে ক্রেতা সংকট ছিল হাটে। এ কারণে ঢাকায় পশু সংখ্যা খুবই কম আমদানি হয়, ঢাকায় পশু নিয়ে ব্যাপারীরা তেমনটি আসেননি। তবে আজকে সকালের পর যখন এই গত কয়েকদিন আমরা দেখছিলাম যে বড় গরুগুলো বিক্রি হচ্ছিল না বেশি দামের কারণে, সেগুলো কি আজকে বিক্রি হয়ে গেছে? আজকে সেই গরুরও চাহিদা দেখেছি, যদিও বড় গরুর একেবারেই ক্রেতা ছিল না গত কয়েকদিন। তবে আজকে সকালে যখন গরু সংকট দেখা দিয়েছে আমি এমনটিও দেখেছি যে 2-3 জন বা 4-5 জনে মিলে ভাগে, অর্থাৎ বড় গরু কিনে নিয়ে গেছেন তারা, এমনটিও দেখেছি। কারণ বড় গরু ক্রেতা যারা ছিলেন তারা মূলত ঈদের আগের দিনই গরু কিনে থাকে, আমরা যে বিষয়টি হাটে এর আগেও দেখেছি। তারা আজকে হাটে আসছেন, গরু কিনছেন। তবে ছোট এবং মাঝারি সাইজের যেসব গরু রয়েছে সব গরুর চাহিদা হাটে সবচেয়ে বেশি। একটি বিষয় হচ্ছে যে এই চড়া দামের কারণে ঢাকার আশপাশ থেকে এখনও গরু আসছে, আবার অনেক ক্রেতা যারা আছেন দাম বেশির কারণে অপেক্ষা করছেন, এক হাট থেকে অন্য হাটে ঘুরে ঘুরে দেখছেন গরু পছন্দ মতো দামে পাচ্ছেন না এখনও, তবে তারা অপেক্ষা করছেন। কারণ যেহেতু বিভিন্ন হাটে এখনও গরু আসছে, ট্রাক ভরে গরু আসছে, এই কারণে তারা হয়তো ধারণা করছেন সন্ধ্যার পরে হয়তো স্বাভাবিক হতে পারে। তবে আমি এখন যে হাটে আছি এটি হচ্ছে ভাটারার সাইদনগর হাট। এই হাটে এখন যে পরিমাণ গরু আছে এটি আসলে খুবই সামান্য, অর্থাৎ বলা চলে এই হাটের 90% গরুই বিক্রি হয়ে গেছে। এখন যেসব বাকি পশু আছে সেগুলি খুব চড়া দামে বিক্রি হচ্ছে এই হাটে। কোরবানির পশুর হাটের সবশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। চলে যাচ্ছে পরের খবরে।
সড়ক দুর্ঘটনায় 4 জেলায় 12 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অন্তত 19 জন। ঢাকা সিলেট মহাসড়কেই হয়েছে 2টি দুর্ঘটনা, যার মধ্যে সিলেটে নিহত হয়েছেন একই পরিবারের 4 জন সহ 5 জন এবং হবিগঞ্জে 3 জন। সকালে একটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হন 5 জন। তারা হলেন প্রাইভেট কারের চালক যাত্রী স্বপন কুমার দাস, তার স্ত্রী লাভলি রানী সরকার ও তাদের 2 সন্তান। তাদের আরেক সন্তান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ভোরে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে 3 জন নিহত ও 3 জন আহত হয়েছেন। হতাহতরা গাজীপুরের পোশাক কারখানার শ্রমিক বলে জানায় পুলিশ। এছাড়া সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যান ও প্রাইভেট কারের সংঘর্ষে 3 জন নিহত ও 5 জন আহত হয়েছে। এছাড়া সিরাজগঞ্জের হাটিকুমরুল বনপাড়া মহাসড়কে 2 ট্রাকের সংঘর্ষে 1 জন নিহত ও 10 জন আহত হয়েছে। কক্সবাজারের চকরিয়ায় পুলিশের সাথে গোলাগুলিতে 3 জন নিহত হয়েছে। সবাই মাদক ব্যবসায়ী দাবি পুলিশের। গভীর রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়ার ছড়ায় গোলাগুলির এই ঘটনা ঘটে। পুলিশ জানায় রাত 1:30টার দিকে বড়ইতলী নতুন রাস্তার মাথা এলাকা থেকে জাহেদা বেগম ও মোজাফফর আহমদ নামের 2 জনকে ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী বানিয়ার ছড়ায় আমতলী গর্জন বাগান এলাকায় অভিযানে যায় পুলিশ। তাদের উপস্থিতি টের পেয়ে গুলি শুরু করে দুর্বৃত্তরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে 3 জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হন 4 পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও ইয়াবা। সিলেটে শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সাবিনা ইয়াসমিন ও তার স্বামীকে আদালতে তোলা হয়েছে। এর আগে বৃহস্পতিবার শিশুটির বাবার দায়ের করা মামলার প্রেক্ষিতে নগরীর আখালিয়া আবাসিক এলাকার বাসা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট আখালিয়া সুরমা আবাসিক এলাকা থেকে 999-এ কল দিয়ে গৃহকর্মীকে নির্যাতনের বিষয়টি জানান এক ব্যক্তি। ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় গৃহকর্মী আকলিমাকে উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। এই ঘটনায় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিন এবং তার স্বামী মাহমুদুল হাসানকে কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ। গৃহকর্মী শিশুটিকে ওসমানী হাসপাতালে চিকিৎসা শেষে পুলিশের ভিকটিম সার্ভিস সেন্টারে রাখা হয়েছে। কতিপয় জনগণ একটি শিশুকে অনুমান 9 বছর বয়স তাকে উদ্ধার করে রেখেছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সংবাদ পেয়ে ডিউটি অফিসার তাৎক্ষণিকভাবে আমাদের সিরা 5 মোবাইল ডিউটি অফিসারকে ঘটনাস্থলে পাঠায়। অফিসার যাওয়ার পরে সত্যতা পায়। নির্যাতনের শিকার শিশুর বাবা জানান 1 বছরের বেশি সময় ধরে ওই শিক্ষকের বাড়িতে কাজ করছিলেন তার মেয়ে। তাকে প্রায় নির্যাতন করা হতো। এবার তার মেয়ের হাতও ভেঙে দেওয়া হয়েছে, শরীরেও রয়েছে আঘাতের চিহ্ন। আমি মানুষের বাড়ি চাকরি কাটছি জীবন ভরা, আমি বাবা দিতাম না। তখনই কইতে বাবা না, আপনি আমার বাপের সমান না, আমার একটা ছোট বোন থাকলে আমি নিলাম, নইলে ফিটে ব্যথা, এই চুলের গুড়ির মধ্যে টানছে, এইটা এই কালো কালো দাগ হয়েছে। আমার মেয়ে তো এরকম আসি না বাবা। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। উত্তরাঞ্চলে তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, তবে পদ্মা যমুনায় কমেছে পানি। ফলে দুর্গত অনেক এলাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। অবশ্য পানিবন্দী এলাকায় দুর্ভোগ এখনও একই রকম। কুড়িগ্রামে পানি বৃদ্ধি পাওয়ায় ধরলা ও তিস্তার অববাহিকার 1.5 শতাধিক চর নতুন করে প্লাবিত হয়েছে। কয়েক দফা বন্যায় চিলমারি সহ বিভিন্ন স্থানে রাস্তা, রেললাইন ও বাঁধে আশ্রিত মানুষের দুর্ভোগ বেড়েছে। আছে নদী ভাঙনও। জামালপুরে বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে, তবে চরাঞ্চল ও নিম্নাঞ্চল থেকে এখনও পানি নামেনি। দেখা দিয়েছে খাবার সংকট। মানিকগঞ্জে পদ্মা যমুনার পানি কমলেও পৌর এলাকার জেলা কারাগার, পুলিশ লাইন্স ও আদালত চত্বরে পানি উঠেছে। ঢাকার আশপাশের নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে সাভার ও ধামরায়ে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। ক্যাসিনো বিরোধী অভিযানে গ্রেপ্তার হওয়া বিতর্কিত ঠিকাদার জি.কে. শামীম অস্ত্র ও মাদকের মামলায় কিভাবে জামিন পেয়েছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছেন আইনমন্ত্রী। নাম বিভ্রাটের কারণে জি.কে. শামীমকে 2 মামলায় জামিন দেওয়ার পর সেই জামিন আবার বাতিল করে হাইকোর্ট। এদিকে 1 সপ্তাহের মধ্যে মানি লন্ডারিং মামলায় জি.কে. শামীমের বিরুদ্ধে অভিযোগপত্র দেবে সিআইডি। গেল বছরের সেপ্টেম্বরে রাজধানীতে ক্যাসিনো বিরোধী অভিযানে নিকেতনে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করা হয় ঠিকাদার জি.কে. শামীম ও তার 7 অস্ত্রধারী দেহরক্ষীকে। অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ টাকা
এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মাদক। দায়ের হয় একাধিক মামলা। গত 4 ও 6 ফেব্রুয়ারি হাইকোর্ট বেঞ্চ জিকে শামীমকে অস্ত্র মামলায় 6 মাস ও মাদক মামলায় 1 বছরের জামিন দেয়। তবে নাম বিভ্রাটের কারণে সেই জামিন দ্রুত বাতিল করে হাইকোর্ট। জামিন আবেদনে নাম গোলাম কিবরিয়া লেখা হলেও আদালতের কার্যতালিকায় সেদিন নাম লেখা ছিল SM গোলাম। আলোচিত দুর্নীতির মামলার জামিন শুনানিতে এত বড় বিভ্রাট কিভাবে হয় তা নিয়ে তদন্ত করছে সরকার। এ নিয়ে রাষ্ট্রপক্ষের দায়িত্বে থাকা ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রূপাকে প্রশ্ন করা হয়, এত বড় বিভ্রাট কিভাবে হলো? তবে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করেন তিনি। বিষয়টি নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বললেন, জামিন শুনানিতে কারো কোনো ইচ্ছাকৃত ত্রুটি ছিল কিনা তা দেখা হচ্ছে। করাপশন এরকম ভাবে হয়েছে যে আমার অফিসে একটা সার্ভ করে আমার ওই নিচের থেকে হারিয়ে যায়, গায়েব হয়ে যায়। এক কোটির কথা বলে অন্য কোটিকে মুভ করে। জামিন দেয়া নিয়ে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী বলছেন, এ ধরনের স্পর্শকাতর আসামির ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল অফিস সহ সংশ্লিষ্ট প্রসিকিউশন বিভাগের আরও সতর্ক থাকা উচিত। কনসার্ন কোর্টের যিনি ডিএজি তাকে অ্যাটর্নি জেনারেল সাহেব ডেকে পাঠিয়েছিলেন। কনসার্ন কোর্টের ডিএজি বলল, আমি তো এটা জানি না। গুরুতর অপরাধের ক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর অফিস, অ্যাটর্নি জেনারেল অফিস, দুর্নীতি দমন কর্মীর পাবলিক প্রসিকিউটর, এদের অত্যন্ত ভিজিল্যান্ট থাকা উচিত। জিকে শামীমের জামিন ইস্যুতে সংশ্লিষ্ট কারো কোনো ইচ্ছাকৃত গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখছে আইন মন্ত্রণালয়, জানালেন মন্ত্রী। প্রথম কথা হচ্ছে ল অফিসারের ব্যাপারটা আমি যেরকম দেখছি এটা দায়িত্ব কিন্তু অ্যাটর্নি জেনারেল সাহেব, উনি কি করছেন আমি জানি না। আর আরেকটা কথা হচ্ছে যে অবশ্যই এখানে কোনো গাফিলতি ছিল কিনা সেটার ব্যাপারে আমি খোঁজ খবর নিচ্ছি। জিকে শামীমের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। এর মধ্যে মানি লন্ডারিং মামলায় আগামী সপ্তাহে আদালতে অভিযোগপত্র দেবে সিআইডি। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নৌপথে দিনের পর দিন চলছে চাঁদাবাজি। সিলেটের গোয়াইনঘাট থেকে সুনামগঞ্জের ছাতক পর্যন্ত প্রতিদিন কোটি টাকা আদায় করছে কয়েকটি চক্র। সরকারি সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনী, মালিক সমিতি, এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানের নামেও চলছে চাঁদাবাজি। চাঁদা না দিলে হামলা ও নৌযান ছিনতাইয়ের ঘটনাও ঘটছে। চাঁদাবাজির অনুসন্ধানে শ্রমিকের বেশে বালুবাহী নৌযানে তালাশ টিম। কয়েকদিনের যাত্রায় একের পর এক চাঁদাবাজ দলের মুখোমুখি হতে হয়েছে। অপরাধের শুরু সিলেটের গোয়াইনঘাট থেকে। মাঝ নদীতে বালু বা পাথরবাহী নৌযানের পথ এভাবেই আগলে দাঁড়ায় চাঁদাবাজরা। সরকারি সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনী, মালিক সমিতি, এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানের নামে চলে চাঁদাবাজি। টাকা না দিলে শ্রমিকদের মারধর, এমনকি ছিনতাইয়ের শিকার হতে হয়। গোয়াইনঘাট থেকে প্রতিদিন প্রায় 400 নৌকা বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। একটি নৌকা সুনামগঞ্জ পর্যন্ত যেতে চাঁদা দেয় প্রায় 18,000 টাকা। সেই হিসেবে 400 নৌকায় প্রতিদিন চাঁদা ওঠে 72 লাখ টাকা। মাসে শুধু সিলেট, সুনামগঞ্জ জেলার নৌপথেই চাঁদাবাজি 21 কোটি 60 লাখ টাকা। সবচেয়ে বেশি চাঁদাবাজি হয় সুনামগঞ্জের ছাতক উপজেলায়। ভৌগোলিক কারণে ছাতক এলাকাটা অপরাধ প্রবণ এবং এখানে ছাতকের চাঁদাবাজিটা ওদের অনেকটা রক্তের সাথে মিশে যাওয়ার মতো অবস্থা। তবে নৌ শ্রমিকদের অভিযোগ, চাঁদাবাজির সাথে খোদ পুলিশও জড়িত। পুলিশের টাকা নাই, এরাও নেই, পুলিশও ধরে এরাও ধরে, মানে চালা। পুলিশে কয় তোমরা লাইসেন্স নাই, আমরা স্যার আমরা তো গরিব মানুষ, আমরা ইয়া করলে টাকা দিয়ে দেও, তোমরা গেজানি করে দেও, টাকা দিয়ে দেও। পরিস্থিতির ভয়াবহতা স্বীকার করেছেন নৌ পুলিশ প্রধানও। তবে তার দাবি, ভুক্তভোগীরা সেভাবে অভিযোগ না করায় জোর পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। আমাদেরও যারা এখানে কাজ করে তাদের ব্যাপারেও আমরা সতর্ক থাকি, ক্ষমতা প্রয়োগ করতে যেয়ে তারাও যেন ক্ষমতার বাইরে যেতে না পারে, এটার জন্য আমরা সেই জায়গাটার দিকেও নজরদারি রাখছি। কেউ কমপ্লেন করে না। এটা যেটা হয় যে অনেক ক্ষেত্রে তাদেরটা শুনে আমাদের জবানিতে আমরাই মামলাটা দিচ্ছি এবং আমরা তদন্ত করছি। সুনামগঞ্জের ছাতক, ইসাকলস, কালারুকা, মুক্তিরগাঁও, পাকরুল আর সিলেটের শালটিকর, ডাকাতের কান্দি, মোগামবাড়ি, বাধাঘাট সহ 29টি পয়েন্টে দিনের পর দিন চলছে লাগামহীন চাঁদাবাজি। সবুজ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। এ নিয়ে আরও বিস্তারিত দেখুন আজ রাত 9:30টায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান তালাশ।
রাজধানীতে বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। গুরুত্বপূর্ণ মোড় ও এলাকায় দেখা গেছে পুলিশের চেকপোস্ট। পুলিশ বলছে ঈদকে সামনে রেখে বাড়তি নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন দেশের জঙ্গিরা সংগঠিত না থাকলেও তারা তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। সুযোগ পেলে মাথাচাড়া দিয়ে উঠবে তারা। দেশে জঙ্গি হামলার আশঙ্কায় সতর্ক করে গত ১৯ জুলাই সারা দেশে পুলিশের ইউনিট প্রধানদের চিঠি পাঠিয়েছিল পুলিশ সদর দপ্তর। এর মধ্যে ২৫ জুলাই রাজধানীর গুলিস্তানে স্টেডিয়ামের পাশে পলিথিন ব্যাগে বোমা সদৃশ বস্তু পাওয়া যায়। এর ঠিক ৩ দিন পর বুধবার ভোরে রাজধানীর পল্লবী থানার ভেতরে বোমা বিস্ফোরিত হয়। এতে থানার ৪ পুলিশ সদস্য সহ আহত হয় ৫ জন। পুলিশ জানায় স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করেই অপরাধীরা এই বোমা বহন করছিল। এমন অবস্থার মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা গেছে পুলিশের কড়া নিরাপত্তা। ঈদ ও আগস্টের বিভিন্ন অনুষ্ঠানকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। অতীতে উৎসব কেন্দ্রিক হামলা এবং দুর্ঘটনার অভিজ্ঞতা আমাদের রয়েছে, তাই আমরা প্রতিটি জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং উৎসবের আগে আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই আমাদের সকল ফিল্ড ইউনিটকে আমরা বাড়তি সচেতনতা এবং সতর্কতার জন্য নির্দেশনা এবং পরামর্শ দিয়ে থাকি। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন দেশের জঙ্গিরা বসে নেই। বিশেষ করে করোনার সময় যারা কাজ হারিয়েছেন তাদের অর্থনৈতিক অবস্থার সুযোগ নিয়ে তারা সংগঠিত হবার চেষ্টা করতে পারে। তাই ঈদ ও আগস্টের বিভিন্ন অনুষ্ঠানে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রত্যেকটাই একটার সাথে আরেকটার সম্পর্ক রয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে বাংলাদেশে জঙ্গিরা কিন্তু বসে নেই, তারা তাদের অপতৎপরতা অব্যাহত রেখেছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জঙ্গিরা অনেকটাই দমে গেছে বলেও মত নিরাপত্তা বিশ্লেষকদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুলিশের বিরুদ্ধে একটি অভিযোগও শুনতে চান না মহাপরিদর্শক বেনজির আহমেদ। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন তিনি। একান্ত সাক্ষাৎকারে আইজিপি বলেন পুলিশকে আরও জনবান্ধব হতে হবে। এজন্য প্রশিক্ষিত করা হচ্ছে ১,৩৯,০০০ সদস্যকে। করোনা মহামারীর মধ্যেই ১৫ এপ্রিল পুলিশের দায়িত্ব নেন বেনজির আহমেদ। এর পরপরই সামনে আসে পুলিশের করোনা চ্যালেঞ্জ। দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৪,০০০-এর বেশি, মারা গেছে ৬১ পুলিশ সদস্য। আইজিপি জানান করোনা মোকাবেলায় তৈরি করা হয়েছে গাইডলাইন, নিশ্চিত করা হয়েছে সুরক্ষা সরঞ্জাম ও চিকিৎসা। একদিকে যেমন আমরা সুরক্ষা সামগ্রী দিয়েছি, পাশাপাশি আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি। ফলে যেটা হচ্ছে এখন এই মুহূর্তে সংক্রমণ কমে এসছে। আপনি জেনে খুশি হবেন যে আজকের সংক্রমণ সংখ্যা ছিল মাত্র ৭৩। সুরক্ষা সামগ্রী বলি আমরা, তারপরে প্রতিরোধমূলক ব্যবস্থা, উন্নততর চিকিৎসার ব্যবস্থা। এর ফলে আমি মনে করি আমার অফিসার এবং ফোর্সদের এই মুহূর্তে মনোবল তুঙ্গে রয়েছে। এ সময় থানা পর্যায়ে পুলিশের আচরণ নিয়ে অসন্তোষ জানান বেনজির আহমেদ। এছাড়া পুলিশ সদস্যের মাদক সম্পৃক্ততা ও দুর্নীতি নিয়েও বিব্রত তিনি। সাফ জানান এসব আর বরদাস্ত করা হবে না। গত ২ মাসের মধ্যে আমরা দেশে হাজার হাজার বিট পুলিশিং সিস্টেম চালু করেছি। এতে করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত মানুষ, এলাকার মানুষ পুলিশকে তাদের সামনে পাবেন এবং সেবা নিতে পারবেন। আমরা সেই উদ্যোগ গ্রহণ করেছি। ২০৪১ সালের উপযোগী করে বাহিনী গড়ে তুলতে কাজ শুরু হয়েছে বলেও জানান আইজিপি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থ পাচার ও শুল্ক ফাঁকি দিয়ে নিষিদ্ধ পণ্য আমদানির দায়ে যার শাস্তি হওয়ার কথা, উল্টো তিনিই ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আবেদন নিষ্পত্তি না করায় মামুন হাওলাদার নামের ওই ব্যক্তি আদালতে গেছেন। ৪ বছর আগে কাস্টমসের হাতে আটক ২,১০,০০০ মেমোরি কার্ড খোয়া যাওয়ায় এ ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। বিষয়টি তদন্ত করছে এনবিআর। ২০১৬ সালের ১১ জুন ঢাকা বিমানবন্দরে মুন্সিগঞ্জের ব্যবসায়ী মামুন হাওলাদারের কাছে জব্দ করা হয় হংকং থেকে আনা ২,১০,০০০ মেমোরি কার্ড, যার শুল্কায়নযোগ্য মূল্য ৮৩ লাখ টাকা নির্ধারণ করে কাস্টম কর্মকর্তারা। যদিও ওই ব্যক্তির দাবি পণ্যের আমদানি মূল্য $১৬,৫০০ বা ১৩ লাখ টাকা, কিন্তু তখন ব্যাগেজ রুলসের আওতায় $৫,০০০ বেশি পণ্য আনা যেত না। অবৈধ পণ্য আটক হলে সাধারণত আমদানিকারককেও আটক করা হয়। থানায় অর্থ পাচারের ও শুল্ক ফাঁকির মামলা করা হয়, কিন্তু এক্ষেত্রে কিছুই করা হয়নি।
উল্টো ব্যাগেজ রুলসের আওতায় আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তরের ছাড়পত্র জমা দিয়ে শুল্ক কর পরিশোধ করে মালামাল খালাসে 2 দফা সুযোগ দেয় কাস্টম। ছাড়পত্র দিতে না পেরে পণ্যের দাবি ত্যাগ করে লিখিত দেন আমদানিকারক, পরে ওই পণ্য বাজেয়াপ্ত করা হয়। আমি তার বিরুদ্ধে স্মাগলিং এবং মানি লন্ডারিং এ মামলা করেছিলাম। মামলা মানে কারণ দর্শানোর বিজ্ঞপ্তি জারি করেছিলাম। মেমোরি কার্ড নিলামে তোলা হলে আদালতে যান মামুন। প্রধান আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের ছাড়পত্র জমা দেওয়ার শর্তে পণ্য খালাসের আদেশ দেয় উচ্চ আদালত। এরপর তিনি সেই ছাড়পত্র সংগ্রহ করেন। তবে শর্ত থাকে আমদানি নিষিদ্ধ পণ্য খালাস করা যাবে না। কিন্তু নথিতে এসব পণ্যকে স্টক লট উল্লেখ না করায় সম্প্রতি ছাড়ের আদেশ দেয় ঢাকা কাস্টম। হোয়াটএভার উই ডিড, আমরা মাননীয় আদালতের আদেশ অনুযায়ী কাজ করেছি, হ্যাঁ, এবং এটা নিয়ে আমরা কথা বলছি, আমাদের কাজ শতভাগ ন্যায়সঙ্গত। খালাস করতে গিয়ে দেখা যায় গোডাউনে পণ্য নেই, এতে 40 কোটি টাকা। দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে চলছে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিং। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 13,170টি এবং পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 12,614টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 11,76,809টি। 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,772 জন। এ পর্যন্ত শনাক্ত 2,37,661 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 21.98% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.20%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,176 জন। এ পর্যন্ত সুস্থ 1,35,136 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 56.86%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 28 জন। এ পর্যন্ত 3,111 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31%। 24 ঘন্টায় যা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 22 জন, নারী 6 জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2,446 জন, 78.62% এবং নারী 665 জন, 21.38%। বয়স বিভাজনে 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 31 থেকে 30 বছর 2 জন, 31 থেকে 40 বছর 3 জন, 41 থেকে 50 বছর 2 জন, 51 থেকে 60 বছরের 7 জন, 61 থেকে 70 বছরের 10 জন, 71 থেকে 80 বছরের 4 জন। এই পর্যন্ত বয়স বিভাজনের মৃতের সংখ্যা এবং শতকরা হার 0 থেকে 10 বছর 18 জন, 0.58%, 11 থেকে 20 বছর 30 জন, 0.96%, 21 থেকে 30 বছর 87 জন, 2.80%, 31 থেকে 40 বছর 205 জন, 6.59%, 41 থেকে 50 বছর 437 জন, 14.05%, 51 থেকে 60 বছর 897 জন, 28.83%, এবং 60-এর অধিক বয়সের 1,437 জন, 46.19%। বিভাগ ভিত্তিক মৃতের সংখ্যা গত 24 ঘন্টায় ঢাকা বিভাগে 13 জন, চট্টগ্রাম বিভাগে 8 জন, খুলনা বিভাগ 2 জন, রাজশাহী 3 জন, বরিশাল এবং রংপুর বিভাগে 1 জন করে। বিভাগ ভিত্তিক এ পর্যন্ত মৃতের সংখ্যা এবং শতকরা হার: ঢাকা বিভাগ 1,488 জন, 47.83%, চট্টগ্রাম 759 জন, 24.40%, রাজশাহী 185 জন, 5.95%, খুলনা 221 জন, 7.10%, বরিশাল 122 জন, 3.92%, সিলেট 151 জন, 4.85%, রংপুর 118 জন, 3.79%, এবং ময়মনসিংহ 67 জন, 2.15%। 24 ঘন্টায় 28 জনই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। হাসপাতালের তথ্য: ঢাকা মহানগরী সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 2,034 জন এবং ঢাকা মহানগরীর আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 197 জন। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 296 জন এবং আইসিইউ শয্যায় চট্টগ্রাম মহানগরীর ভর্তি আছেন 21 জন। সারা দেশে অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 1,467 জন এবং আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 113 জন। সারা দেশে সব মিলিয়ে শয্যা সংখ্যা: সাধারণ শয্যা সংখ্যা 15,240টি, রোগী ভর্তি আছে 3,797 জন এবং শয্যা খালি আছে 11,443টি। আইসিইউ শয্যা: সারা দেশে 550টি, রোগী ভর্তি আছে 331 জন
এবং শয্যা খালি আছে 219টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 12,352টি, হাইফ্লো ন্যাসাল ক্যানুলার সংখ্যা 317টি এবং সারা দেশে অক্সিজেন কনসেন্ট্রেটের সংখ্যা 157টি। 24 ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছেন 759 জন। 24 ঘন্টা আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 1017 জন। এ পর্যন্ত সর্বমোট আইসোলেশনে 50,710 জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 32,400 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 18,310 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 2,089 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 4,36,486 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন 2,690 জন। দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে চলছে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিং। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের খবরে। ঈদের দিন রাজধানী ঢাকায় বৃষ্টিপাতের আশঙ্কা কম। রোদে ঝলমল করবে ঢাকার আকাশ। তবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে দমকা হাওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার দেশজুড়ে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। মৌসুমি বায়ুর প্রভাবে ঈদের দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাজধানীতে বৃষ্টির সংখ্যা কম বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সম্ভাবনার অপমৃত্যু কিংবা সম্পদের অপচয়ের আদর্শ উদাহরণ বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়াম। 2006 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, আবার ওই বছরেই শেষ। ঘরোয়া আয়োজনে এখন দায় সারে বিসিবি। অথচ এই ভেন্যুতে প্রস্তুতি ক্যাম্প করে বিশ্ব জয় করেছে অনূর্ধ্ব-19 দল। ফলে বিভিন্ন পর্যায়ের ক্রিকেটে প্রস্তুতি ক্যাম্পের প্রস্তাব স্থানীয় কর্তাদের। And that's the winning run for Bangladesh, creating history at Shahid Chandu Stadium, Bogra. 2006-এর স্মৃতির সাথে মেলালে অনেক স্পোর্টস ফ্যানের মন খারাপ হতে বাধ্য বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম দেখে। সম্ভাবনাময় একটি ভেন্যু এখন কেবলই নিয়ম রক্ষায় দাঁড়িয়ে। অনেক আগেই হারিয়েছে আন্তর্জাতিক মান। উইকেট ও আউটফিল্ড ঠিক রাখা হয়েছে কেবল ঘরোয়া কিছু ম্যাচ আয়োজনের জন্য। অথচ এই ভেন্যুটিকে কাজে লাগানো যায় অনেকভাবেই। সবথেকে টাটকা উদাহরণ অনূর্ধ্ব-19 দল। সাউথ আফ্রিকার কন্ডিশনের সাথে খাপ খাওয়াতে এখানেই ক্যাম্প করেছিল বিসিবি। 25 দিনের সেই ক্যাম্প এনে দিয়েছে বিশ্বকাপ ট্রফি। যে বাউন্সি উইকেটের জন্য হাহুতাশ বাংলাদেশের, সেটিও মেলে চান্দু স্টেডিয়ামে। স্থানীয় সংগঠকেরা বলছেন, আন্তর্জাতিক ম্যাচ সম্ভব না হলেও বিপিএল এর কয়েকটি ম্যাচ তো চাইলে আয়োজন করা যেতেই পারে। শুধু তাই নয়, বিভিন্ন দলের কন্ডিশনিং ক্যাম্পের জন্য শহীদ চান্দু স্টেডিয়াম হতে পারে আদর্শ ভেন্যু। তাতে করে আবহাওয়া বদলের পাশাপাশি ক্রিকেটাররা মানসিকভাবেও পরিবর্তন পাবেন। তো এই মাঠটা এইভাবে অকেজ হয়ে পড়ে আছে। আমি বিশ্বাস করি যে বিভিন্ন জেলায় বিপিএল হচ্ছে, বিপিএল এর খেলাধুলা হচ্ছে। এই বিপিএল এর খেলাটা রাজশাহীতে কোনো মাঠ নাই, আন্তর্জাতিক মাঠ নাই, তারপরে রংপুরে মাঠ নাই, কিন্তু তাদের টিম আছে। এটা এখানে প্র্যাকটিস করতে পারে, এখানে অনুশীলন করতে পারে। জাতীয় দলের খেলোয়াড়দের এখানে অনুশীলনের ব্যবস্থা করা হোক, বিপিএল এর খেলা দেওয়া হোক, প্রিমিয়ার ডিভিশনের খেলাগুলোকে দেওয়া হোক, এবং বাইরে কোথাও খেলতে যাওয়ার আগে আমাদের এই উইকেটটা অন্ততপক্ষে ব্যবহার করা হোক। তাতে করে কিন্তু খেলোয়াড়দের অনেক উন্নতি হবে বলে আমার বিশ্বাস। সরকারের কোটি কোটি টাকা খরচ করে বানানো এরকম একটি স্টেডিয়াম নষ্ট না করতে বিসিবির প্রতি আহ্বান সবার। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। অক্টোবরে শ্রীলঙ্কা সফরের জোর সম্ভাবনা, যেখানে টেস্টের সঙ্গে ওয়ানডে টি20ও যোগ হতে পারে। আনুষ্ঠানিক ঘোষণা এলেই দল গঠনের তোড়জোড় শুরু হবে নির্বাচকদের। তার আগে অবশ্য খসড়া পরিকল্পনা সেরে রাখা হয়েছে বলেছেন হাবিবুল বাশার সুমন। লঙ্কা সিরিজকে সামনে রেখে ঈদের পর সম্মিলিত অনুশীলনের প্রয়োজন বলে মনে করেন এই নির্বাচক। হোম অ্যাওয়ে মিলিয়ে বেশ কটি সিরিজ স্থগিতের পর শ্রীলঙ্কা সফরের সম্ভাবনা তৈরি হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পর সিরিজ আয়োজনে দুই বোর্ড আশ্বস্ত করছে, যদিও সেটা এখনও আলোচনার টেবিলে আছে। ঈদের পর বিসিবি এসএলসির পক্ষ থেকে ভালো খবরের অপেক্ষা। 3 টেস্টের সিরিজের জন্য প্রাথমিক দল তৈরি। স্থগিত সিরিজের ক্ষতি পুষিয়ে নিতে সফরে ওডিআই ও টি20ও যোগ হতে পারে। ফলে শর্টার ভার্সনের জন্য দল গোছানোর বাড়তি দায়িত্ব নির্বাচকদের। তাতে খুব একটা সমস্যা হবে না। 3 ফরম্যাটের জন্য খসড়া দল গুছিয়ে রেখেছে নান্নু বাশারের নির্বাচক প্যানেল। আমাদের পরিকল্পনাটা এই মুহূর্তে আসলে শ্রীলঙ্কা সিরিজটাকে ঘিরেই, যেহেতু এখনও কোনো সূচি নির্ধারিত হয়নি, যার জন্য মূল পরিকল্পনাটা করা হয়নি এখনও। বাট একটা আমরা খসড়া প্ল্যান করে রেখেছি। যখনই আমাদের সিরিজটা নির্ধারিত হয়ে যাবে, সূচিটা নির্ধারণ হয়ে যাবে, বাকি পরিকল্পনাটা, মূল পরিকল্পনা যেটা, তখনই শুরু হবে।
মাঠে একক প্রস্তুতির সুযোগে মুশফিক ইমরুল মিঠুনদের মাঝে স্বস্তি ফিরেছে। 5 মাসের বিরতির পর প্রত্যাবর্তনের কার্যক্রমে একটু হলেও গতি এসেছে। এখন বড় পরিসরে অনুশীলনের সাহস পাচ্ছেন ক্রিকেটাররা। ছোট ছোট গ্রুপে অনুশীলনের জন্য বিসিবিকে ভাবতে বলছেন মুশফিক, কিন্তু ক্রিকেট বোর্ড ঝুঁকি নিতে চায় না। ফলে ঈদের পরও কি একক প্রস্তুতি চলবে? নির্বাচক বাশার অবশ্য ক্রিকেটারদের সমর্থন দিচ্ছেন। যখন আমাদের সূচিটা নির্ধারণ হয়ে যাবে, আশা করছি শ্রীলঙ্কা সিরিজটা, তখন আসলে প্র্যাকটিস বলেন, পরিকল্পনা বলেন, সব কিছু একটু অন্যরকম হবে। তখন আসলে ব্যাপক পরিসরে কিংবা সবাইকে নিয়ে প্র্যাকটিস করার চিন্তাভাবনা করতে হবে। সেটা কীভাবে করা যায় সেই বিষয়টা নিয়ে আলাপ চলছে। বাট দেখে খুব ভালো লাগছে, খেলাটা খুব ইতিবাচক। এই সময়টা খুব প্রয়োজন, কারণ এই লম্বা ব্রেক থেকে ফিরে এসেই মেন্টালি পজিটিভ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ হবে সবার জন্যই। করোনা পরবর্তী ক্রিকেটে ফিটনেসের সঙ্গে মেন্টাল অ্যাডজাস্টমেন্ট জরুরি, সেটা ক্রিকেটারদের জন্য চ্যালেঞ্জিং। অন্যদিকে ভালো মানের দল গড়া নির্বাচকদের পরীক্ষা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শুরু হয়েছে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের যাত্রা। সাউদাম্পটনে সিরিজের প্রথম ওডিআইতে 6 উইকেটে জয় পেয়েছে ইংল্যান্ড। এতে সিরিজে 1-0 এগিয়ে গেল ইংলিশরা। 173 রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথমে কিছুটা চাপে পড়ে ইংল্যান্ড। জেসন রয়, বেয়ারস্টো কেউই ইনিংস বড় করতে পারেননি। তবে তাড়াতাড়ি সেই চাপ সামলে নেয় ইংল্যান্ড। স্যামুয়েলের ব্যাট থেকে আসে 50 রান। এউইন মর্গানের সাথে মিলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ডেভিড উইলির পেসে দিশেহারা আইরিশ টপ অর্ডার স্টার্লিং, বালবির্নি এবং টাকারকে ফিরিয়েছেন 1 অঙ্কে। ডিলানি আর ও ব্রায়ান প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন। পরবর্তীতে ক্যাম্পের ও ম্যাকব্রাইনের জুটিতে 150 পার করেছে সফরকারীরা। ম্যাকব্রাইন করেন 40 রান, সর্বোচ্চ 59 করে অপরাজিত থাকেন ক্যাম্পের। 5 উইকেট শিকারে প্রত্যাবর্তন রাঙিয়েছেন ডেভিড উইলি। সুপার লিগে এটি প্রথম ম্যাচ। এই লিগ 2023 বিশ্বকাপের বাছাই হিসাবে কাজ করবে। আর এই ছিল আজকের বিরতিহীন 1 ঘন্টার সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।